ড্রাফার পারফর্মিং গ্রুপের নিবেদন বৃহন্ন চেতন, নাটক ও সামগ্রিক ভাবনা কৌশিক ভট্টাচার্য। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বাবু ভাজা বাদাম। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বাবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। পেন নাম জানাই এখানে উপস্থিত সকল জ্ঞানীগুণী মানুষজনকে। আমি কে তা তো আপনারা আমাকে দেখে একটা আন্দাজ করেই নিয়েছেন, তাই না? আর আমাদের নিয়ে তো কত কথা, কত গল্প, কত কিছুই না আছে। ওই পুরাণেও আমাদের নিয়ে কিন্তু কম কিছু লেখা নেই। পুরাণে একটা কথা আছে, তৃতীয়াং প্রকৃতিং গত, অর্থাৎ আমি নিজেকে তৃতীয় প্রকৃতির মধ্যে অন্তরিত রাখবো। এক অসামান্য দার্শনিক নির্বাচন। মহাভারতে ওই অর্জুনের 1 বৎসর ক্লীব রূপ ধারণ এবং হিজড়ে বৃহন্নলার গল্প আপনাদের সকলেরই জানা। কিন্তু ঈশ্বর তো এই নারী এবং পুরুষের সৃষ্টি করেছিলেন সৃষ্টির প্রারম্ভেই। তাহলে এই হিজড়ে বা বৃহন্নলার সৃষ্টি কবে এবং কিভাবে হলো বলুন তো? চলুন সেই বিষয়ে আপনাদের সকলকে একটু আলোকপাত করানো যাক। পুরাণ অনুসারে ধীমান পুলস্থের সন্তান ইল একদা পার্বতীর পুরুষ সিদ্ধ কুঞ্জবনে প্রবেশ করে নারীর ছদ্মবেশে। কিন্তু দেবী পার্বতী তা বুঝতে পারেন এবং অত্যন্ত ক্রোধিত হয়ে ইল ও তার সকল বংশধরকে লিঙ্গান্তরের অভিশাপ দিয়ে বসেন। সেই থেকেই ইল ও তার সকল বংশধরেরা হিজড়া নামে পরিচিতি পায়। যদিও হিজড়ে শব্দটি আরবি শব্দ হিজরত বা হিজরি শব্দ থেকে নেওয়া, যার আবিধানিক অর্থই হলো পরিবর্তন। এছাড়া বাংলা ভাষায় আমাদেরকে নিয়ে সেরকম কোনো সমর্থক শব্দ না থাকায় ওই অর্জুনের বৃহন্নলা সুবাদে সভ্য ভাষায়, সভ্য সমাজ আমাদেরকে এই বৃহন্নলা নামে চল বা সম্বোধন আজও বর্তমান। এছাড়াও যদি বলতে হয় তবে আমাকে অনেক থেকে কি জ্ঞান দিয়ে চলেছো? যখন তখন অন্য কিছু করো না। ও মা, দেখেছো? হ্যাঁ, আরে বাবা, আমি কি জন্য এসেছি কি সব নিয়ে বক 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 করেই যাচ্ছি। কে যেন বললো, হ্যাঁ তাকে বলি কি থ্যাংকু। যাই হোক, যে জন্য আসা, আমি কিন্তু এসেছি আপনাদের কাছে একটা গল্প শোনাতে। এই আপনাদেরই মতো সভ্য সমাজে বসবাসকারী এক সাংবাদিক বাবু মহাশয়। আর এই যে কিছুক্ষণ আগে ওই বড় বড় জ্ঞানের পুরাণের কথাগুলো আপনাদের বলছিলাম না, ওর এই গল্প থেকে নিয়ে না আপনাদের সব ঝেপে দিয়েছি। যাই হোক, সরাসরি গল্পে চলে যাই। বিপ্রদাস রায় মানে সাংবাদিক বাবু যার কথা বলছিলাম, সে বাবু তার কাগজের অফিস থেকে আমাদেরকে নিয়ে মানে হিজড়েদেরকে নিয়ে লেখালেখি করার জন্য একটা মস্ত বড় দায়িত্ব পায়। যেই না দায়িত্ব পাওয়া, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ কি দেখি ওই পড়েই চলে, কি সবাই শুনেই চলে, আর কি সবাই টক 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 করে লিখেই চলে। আর এই সবকিছুর মধ্যে আমিও ঢুকে পড়লাম তার গল্পের মধ্যে, তার জগতের মধ্যে, তার তার এই ঘরের মধ্যে। আমি তার ঘরের এই কোণটা থেকে দাঁড়িয়ে দেখতে লাগলাম সে কি করে। সে বাবু তো লেখালেখিতে এতটাই ব্যস্ত যেন কোনো দিকে তাকানোর অবকাশ নেই। হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা ওই ওই বিপ্রকে কি বলে কি, বাবা বাবা তুমি আমার সাথে তো খেলোই না, জানো বাবা আমার স্কুলের সব বন্ধুরা না তার বাবার সাথে খেলে, বাবা তুমি আজকে আমার সাথে একটু খেলো না বাবা। মা গো মা, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, কি বলবো। কিন্তু ওই বিপ্র ভালো করে না তাকিয়ে বাচ্চাটাকে বলে কি, বিশ্ব এখন আমি খেলতে পারবো না বুঝলে, তুমি যেমন তোমার স্কুলের হোমওয়ার্ক করো না, তেমনি আমিও আমার অফিসের হোমওয়ার্ক করছি বুঝলে। তুমি পাশের ঘরে যাও, মা আছে তো, মায়ের সাথে গিয়ে না খেলো, আমাকে কাজ করতে দাও বুঝলে। কিন্তু না, তার ছেলে তো নাছোড় বান্দা,
তার কারণ তার স্কুলের বন্ধুর বাবারা তাদের সাথে খেলে, আর ওর বাবা একদম করে না, তাই সে আরো বিরক্ত করতে থাকে। আর এই শেষ সবকিছু দেখে না বিপ্র আবার প্রচন্ড রেগে গিয়ে বলে কি, আহ বললাম তো আমি খেলতে পারবো না, কেন এত বিরক্ত করছো কেন বলো তো? হ্যাঁ শোনো, তুমি না, আমি যখন কাজ করবো না, তুমি আমার এই ঘরে আসবে না একদম। যাও যাও যাও, ওই ঘরে যাও, মায়ের সাথে গিয়ে কথা বলো, যাও। বোঝো? এইটুকুন একটা বাচ্চাকে এইভাবে কেউ বলে, কেউ বকে? হ্যাঁ, আর বাচ্চাটাই বা কি করে? রাগ দেখিয়ে গাল ফুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এই সবকিছু দেখে না আমার খুব রাগ হচ্ছিল। আমার রাগ হয়ে মনে হচ্ছিল কি, ওকে গিয়ে আচ্ছা করে একটু বকে দেবো। যাবো বলে একটা বাড়াতে যাবো, দেখি কি একজন মহিলা হাতে একটা কফি, হ্যাঁ এরকম একটা কফির ফ্লাক্স নিয়ে বিপ্রর টেবিলে এরকম ধারাম করে রেখে বিপ্রকে বলে কি, এইভাবে তো ছেলেটাকে না বললেই পারতে গো, বাচ্চা ছেলে বাবার কাছে একটা আবদারি করেছে মাত্র, সারাটা দিন তো আমি দেখে রাখি, একটা বেলা একটু সময় কি ওকে সময় দিতে পারো না? যেই না এই কথা বলা, সে বিপ্রবাবু বেশ গম্ভীর হয়ে ওই উত্তর দেয় কি, অনু তুমি খুব ভালো করেই জানো যে কাজের ক্ষেত্রে আমি কোন রকম আপোষ করতে পারি না। তাছাড়া অভিজ্ঞতা একটা বিষয় নিয়ে আমাকে আর রঞ্জনকে লিখতে দিয়েছে, বুঝলে? আর আমাদের দুজনের মধ্যে যার লেখাটা সেরা হবে তার লেখাটাই আগামী রবিবার ছাপা হবে। আর আমি অন্তত এটা কোনোভাবে মেনে নিতে পারবো না যে আমার লেখাটা বাদ দিয়ে ওই রঞ্জনের লেখাটা ছাপা হোক। তাছাড়া এই লেখাটার উপর নির্ভর করছে অনেক কিছু। এই লেখাটাই হতে পারে আমার আগামী উন্নতির পথ। এসব কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এটা বুঝতে পারছিলাম এই যে মহিলাটি, হ্যাঁ সেটা হচ্ছে বিপ্রদাসের বউ। মা গো মা, কি সুন্দর দেখতে! আরে বাবা, বউটা ঘরে এসছে, একটু ভালো করে তাকা, একটু কথা বল, একটু একটু সোহাগ কর। হ্যাঁ, তা না, সে বাবু তখনও পড়ে আছে তার ওই কাজ নেই। তখন ওই অনু বিপ্রকে জিজ্ঞাসা করে কি, তো এবারে লেখার বিষয়টা কি বলতো? হ্যাঁ, তখন ওই 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 বিপ্র না ইংরাজিতে কি যেন একটা কথা বলেছিল, ওই হ্যাঁ হারামফোডাইট। আরে ওটা হার্মাফ্রোডাইট মানে হিজড়া। আরে বাবা হ্যাঁ, বিষয়টা তাই, এখানে সবাই সব জানে, সবাই সব বোঝে, তো সেটা বড় কথা নয়। বিষয়টা তো এই কথা শুনে না তখন ওই অনু ওই ভুরুটা কুচকি নাকটা বুচকি ওই বিপ্রকে বলে কি, কি আরে হিচ্ছে এদের নিয়ে লেখা সত্যি কি মানুষ পড়বে বিপ্র? হ্যাঁ, সত্যিই তো বলুন, হ্যাঁ এই হিজড়েদেরকে নিয়ে লেখা সত্যি কি মানুষ পড়তে চায়, জানতে চায় আমাদের সম্পর্কে? হ্যাঁ, আমরা তো রয়ে গেছি এই সমাজ থেকে দূরে, নিজস্ব অন্তরালে। কেন অনু, এরাও তো আমাদের সমাজেরই একটা অংশ, বলো? অবশ্য তোমার মতো করে এই সমাজে অনেকেই মনে করে এরা অভিশপ্ত, এমনকি এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা সবাই কিন্তু এদের দূরে সরিয়ে রাখে। অথচ দেখো প্রাচীন পুরাণে এদের নিয়ে কত ব্যাখ্যা, কত গল্প, কত কিছুই না আছে, সবই কিন্তু এদের এই সমাজের স্বীকৃতির স্বার্থে। আর এই সবকিছু যত পড়ছি জানছি তত অবাক হয়ে যাচ্ছে। তাই এই সব কিছুকে নিয়েই আমি আমার লেখাটা লিখতে চাই, বুঝলে? যেটা হবে একদম ভিন্ন। বিপ্রর মুখ থেকে কথাগুলো শুনে না আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল এইভাবে যদি সমাজের প্রত্যেকটা মানুষ আমাদেরকে নিয়ে ভাবতো, তাহলে তো আর কোনো সমস্যা থাকতো না, তাই না? হ্যাঁ, যাই হোক, তখন এই কথা শুনে না তখন ওই অনু বিপ্রকে আবার বলে কি, দেখো সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের মানুষগুলো তো নিজেদের সঙ্গে সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? আর সেভাবে দেখতে গেলে এটা তো একটা ওই সেক্স কালো জামের ব্যাপার ছাড়া তো আর কিছু।
তখন থেকে ভুলভাল ইংরেজি গ্রুপে পড়ে চলেছে। এ তুই কি বড় ইংলিশ ম্যান রে? তখন থেকে দেখি ফটো ফটো করছিস। হ্যাঁ, সবাই সব জানে, সবাই সব বোঝে, পক 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 করে যাচ্ছে। তা তখন এই কথা শুনে তখন আবার বিপ্র অনেক জ্ঞান দিতে লাগলো। বলতে বলতে বলে কি, হ্যাঁ দেখো, বিজ্ঞানের ভাষা এর ব্যাখ্যা কম বেশি সকলেরই জানা, জানো তো, কিন্তু আমি চাইছি বিজ্ঞান নয়, এই পৌরাণিক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে নিয়েই না আমি আমার পাঠকদের মগজস্থ করাবো। একটা বিষয় খেয়াল করে দেখবে অনু, দোকানে না এই শ্যাম্পুর বড় বোতলের থেকে শ্যাম্পুর ছোট পাতাই না বেশি বিক্রি হয়, ঠিক তেমনি এই পৌরাণিক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোই হবে আমার আমার লেখার অস্ত্র। আর যদি বলো এদের একসাথে থাকার জীবন বৃত্তান্তের কথা, তাহলে বলতেই হয় এটা কিন্তু করে থাকে এরা নিরুপায় হয়ে। আসলে একটা সময় ছিল যখন এই ধরনের শিশুগুলো জন্মাতো না, তখন তাদেরকে না শৈশবে হত্যা করা হতো, জলে ডুবিয়ে দিয়ে, জ্যান্ত কবর দিয়ে। এমনকি এই সবকিছু শুনে না অনু কেমন চমকে উঠে বিপ্রকে বলে কি, কি 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 বলছো বিপ্র? এসব তো ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যি খুব ভয়ঙ্কর ছিল সময়গুলো, জানো তো অনু। কিন্তু সময়ের সাথে সাথে কিছু সমাজ সংস্কারক এগিয়ে এলো এই ধরনের শিশুগুলোকে রক্ষা করার জন্য। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিহ্নিত করতে লাগলো এই ধরনের শিশুগুলোকে। তারপর তাদের বাড়ির লোককে বলে বুঝিয়ে নিয়ে আসতে লাগলো নিজেদের কাছে, ন্যূনতম বাঁচিয়ে রাখার স্বার্থে। কিন্তু ভারী মজার বিষয়টা কি জানো তো অনু, এই শিশুগুলোই যখন বড় হলো, তারা এই দায়িত্বটাই তুলে নিল নিজেদের কাঁধে। তারা যখনই শুনতো কোথাও নতুন সদ্যজাত শিশুর জন্মের কথা, তারা সেখানে ছুটে যেতে লাগলো, ছুটে গিয়ে তাদের এই নাচ গানের মধ্যে দিয়ে দেখে নিতে লাগলো সেই সন্তানটা তাদের মতো কিনা। আর সেই সন্তান যদি তাদের মতো না হয়, তাহলে ওই মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে হাসি মুখে ফিরতো বকশিস নিয়ে। কিন্তু সে সন্তান যদি তাদেরই মতো হয়, তাহলে নিয়ে আসতে লাগলো নিজেদের কাছে ন্যূনতম বাঁচিয়ে রাখার স্বার্থে। বিপ্রর মুখ থেকে আমি এই কথাগুলো আমি যতই শুনছিলাম না, আমি যেন ক্রমশ ওর সাথে জড়িয়ে পড়ছিলাম। আমার খুব ইচ্ছে করছিল বিপ্রর কাছে একটু যাই, ওর সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু কিছুতেই না পেরে উঠছিলাম না। কে যেন আমার পা দুটোকে চেপে ধরে ঘরের এই কোণটাতে আটকে রেখে দিয়েছিল। আর বিপ্র তো আমাকে দেখতেও পাচ্ছিল না। যাই হোক, এই কথা শুনে না তখন ওই অনু বিপ্রকে বলে কি, দেখো ওরা ওই বিশ্বর সময় এসেছিল না, তখন কিন্তু এসব কিচ্ছু জানতাম না আমি। সত্যি কথা বলতে কি জানো, ওরা যেদিন এসেছিল না, আমার না খুব ভয় করছিল, মনে হচ্ছিল ওরা কতক্ষণে এখান থেকে যাবে। কিন্তু আজকে না ভারী অদ্ভুত লাগছে। বলছি, তোমার লেখাটা শেষ হলে আমাকে ডেকো, আমি নয় তোমার বাকি লেখাটাও শুনবো। কফিটা শেষ হোক। ও হ্যাঁ, যে জন্য ঘরে আসা, বলছে বিপ্র কালকে তোমাকে একবার ওই বিশ্ব স্কুলে যেতে হবে। দেখো আমি বলেছি তোমার কাজের কথা, তোমার ব্যস্ততার কথা, কিন্তু ওরা বিশ্বকে নিয়ে এমন কিছু বলতে চায় যেটা তোমাকেই বলবে। কালকের দিনটা একটু দেখো না বিপ্র। ওফ অনু, তুমি তো জানো আমার কাজের জায়গাটা, বলো। হ্যাঁ, এরকম ভাবে দুমদাম করে ছুটি নেওয়া আমিও পছন্দ করি না, আর আমি এটা নিতেও চাই না। তুমি এক কাজ করো, তুমি কালকের দিনটা কোনোভাবে একটু দেখে নাও প্লিজ। তুমি কালকের দিনটা একটু ম্যানেজ করে নাও। এই কথা শুনে না অনু প্রচন্ড ভাবে রেগে যায়, চেয়ে থাকে শুধুমাত্র বিপ্রর দিকে। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে অনু দাঁড়িয়ে পড়ে এবং ফিরে যায় বিপ্রর কাছে, এবং গিয়ে এমন একটা কথা বলে যে ঘরের এই পুরো পরিবেশটাকে একদম শান্ত করে দেয়। অনু বিপ্রকে গিয়ে বলে,
শোনো, বিশ্বজিৎ ও কিন্তু তোমার সন্তান। হ্যাঁ হ্যাঁ জানি, বিশ্ব আমারই সন্তান, এটা মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমি তো তোমার কাছে একটু সময় চেয়েছিলাম অনু। আমি বলেছিলাম আমার কেরিয়ারটা একটু গুছিয়ে নিয়ে তারপরেই নয় এসব, কিন্তু তুমি তো শুনতে চাওনি। তুমি চেয়েছিলে মা হতে, আমার সন্তানের মা, আর তোমাকে তোমার মাতৃত্ব উপহার দিয়েছিলাম তোমার ইচ্ছে অনুযায়ী। সাথে তুমিও আমাকে কথা দিয়েছিলে যে সন্তান আমার কেরিয়ারের কোনোভাবে দায় হয়ে দাঁড়াবে না। আমাদের মধ্যে ডিলটা বোধহয় তুমি ভুলে গেছো অনু। ডিল? ও হ্যাঁ, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। আসলে কি জানো তো বিপ্র, মেয়ে হয়ে জন্মানোর পর থেকে একটার পর একটা ডিল করে যাচ্ছে কিনা। এই যে দেখো, লোক সমাজে জোরে জোরে না আসার ডিল, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসার ডিল, বিয়ের পর নিজের বাবা মাকে ছেড়ে স্বামীর কাছে এসে থাকার ডিল, সাজিয়ে গুছিয়ে সংসার করার ডিল, আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে স্বামী বাধ্য হয়ে থাকার ডিল। ডিল ডিল আর ডিল, এই এতগুলো ডিলের মধ্যে প্রত্যেকটা ডিলের কথাটা আমি সত্যি ভুলে গিয়েছিলাম। ঠিক, দোষটা আমারই। কিন্তু বলতে পারো বিপ্র, আমি কি নিয়ে থাকতাম? তুমি তোমার কাজ কেরিয়ার নিয়ে সারাক্ষণ ব্যস্ত, আর আমি কলেজ জীবনের পুরনো বিপ্রস্তুতি আগলে একটু বাঁচার চেষ্টা করতাম। শেষমেশ কোনো দিকে কিচ্ছু না পেয়ে একটা অবলম্বন চেয়েছিলাম, একটা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য। ছাড়ো, তোমাকে কালকে কোথাও যেতে হবে না। কালকের দিনটা আমি ঠিক ম্যানেজ করে নেব, কারণ ম্যানেজ করতে এখন আমি শিখে গেছি। এই কথা বলে অনু ঘর থেকে বেরিয়ে যায়, আর ওই বিপ্র কি জানি কি হয়, সে চেয়ে থাকে অনু চলে যাবার দিকে। সে বেশ কিছুটা গিয়ে বিপ্র দাঁড়িয়ে পড়ে, এবং জানি না কি যেন ভাবতে ভাবতে সে আবার তার কাজের জায়গায় গিয়ে বসে। হয়তো বিপ্র ভাবে যে এখন লেখাটা শেষ করে নিয়ে পরে নয় অনুকে সব বোঝাবে। তাই শেষমেশ সে আবার নতুন করে লেখার দিকে মন দিতে গেলেও সে পারে না। শেষমেশ বিপ্র এগুলোকে সবগুলোকে বন্ধ করে দিয়ে বিপ্র হারিয়ে যায় আপন এক জগতে। বিপ্রকে এভাবে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব মায়া হচ্ছিল ওর জন্য। ভাবছিলাম যাই না, বিপ্রর কাছে একটু যাই না, আমার সাথে কথা বললে যদি ওর একটু ভালো লাগে, আমার সাথে কথা বললে যদি ওর মনটা একটু হালকা হয়, আমার সাথে কথা বললে যদি ওর লেখা একটু সাহায্য হয়। এই সবকিছু ভেবে মনের মধ্যে একটু জোর বাড়িয়ে না আস্তে আস্তে প্রবেশ করলাম ওর ঘরের একদম মাঝ বরাবর। ওকে বললাম, এই কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি রে? হ্যাঁ, আমাকে দেখে মানে এরকম একটা অচেনা অজানা মানুষকে দেখে না কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আমার দিকে। আমি বললাম, এই কি রে, এই ভয় পেয়েছিস নাকি? হ্যাঁ, আরে বাবা, যাকে নিয়ে এত কিছু লিখছিস ভাবছিস, যাকে নিয়ে কি ওই কম্পিটিশন দিবি ঠিক করেছিস, তাকেই চিনতে পারছিস না? ওরে বাপু, আমি তো সাবজেক্ট।
হিজড়ে, আর তোদের মতো সভ্য লোকেদের ভাষায় বৃহন্নলা। এই জানিস আমাদের না আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই যেমন ধর কে যেন এখান থেকে ডাকছিল আমাকে, হ্যাঁ, মাসি, নাচনেওয়ালি, কিন্নর, ছাক্কা। তারপর ওই বই ওই ওই বর্ধমানের ভাষায় ন্যাড়া ছেলে, বরিশালের ভাষায় মাইকা, আরো কত কত সুন্দর সুন্দর নাম আছে যে কি বলবো। ও মা, আমি আপন মনে কথা বলে যাচ্ছি, আর ওই বিপ্রকে দেখে কি ওই ওই চোখগুলো বড় বড় করে আপন মনে কি সব যেন ওই ওই বিড় 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 করছে। বিড় 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 করতে করতে বলে কি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি সত্যি নাকি আমার আমার কল্পনা? সারাদিন ধরে সাবজেক্টটাকে নিয়ে না 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 না, আচ্ছা এটা যদি সত্যি হয়, আমার কল্পনাও যদি হয়, আমি একে যা যা প্রশ্ন করবো সে সবই তো আমার হয়তো জানাই থাকবে না। আচ্ছা আচ্ছা, তুমি যদি সত্যি হয়ে থাকো, আমাকে বলো তো তোমার তোমার বাবা মায়ের দেওয়া নামটা কি? বাবা মায়ের কথা শুনে না আমার একটা ওই চেনা সুর চেনা গান না মনের মধ্যে কেমন যেন একটু ওই গুনগুন গুনগুন করতে লাগলো। লা 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 লা। সোনা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, সোনা ঘুমালো পাড়া জুড়লো বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, কিসের মাসে কিসের পিসে কিসের বৃন্দাবন। চতুর্দিকে তাকিয়ে দেখি সোনাই বড় ধান। ছোটবেলায় না মা আমাকে এই গানটা করেই ঘুম পাড়াতে, আর তখন মায়ের মুখ থেকে এই সোনা নামটা শুনতে না আমার খুব ভালো লাগতো। ধরে নে এই সোনা নামটাই আমার বাবা মায়ের দেওয়ার নাম। সাথে সাথে সে বাবু আমাকে বলে কি, তাহলে তুমি তোমার ওই বাবা মায়ের সঙ্গে না থেকে তাহলে হিজড়েদের জীবনকে কেন বেছে নিলে? হ্যাঁ, আমিও বললাম তোদের জন্য, মানে তথাকথিত তোদের এই সমাজের জন্য। সাথে সাথে আমাকে বলে কি, আমাকে বিষয়টি একটু ভালো করে বলবে, আমার লেখার ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ বোঝো। আরে বাবা, আমি এলুম, তোকে নাচ দেখালুম, গান শোনালুম, একটু প্রশংসাই কর না রে বাবা। হ্যাঁ, তা না সে বাবু তখনও পড়ে আছে তার ওই কাজ নিয়ে। আচ্ছা ঠিক আছে শোন, আমি তো এসেছি তোকে অজানা কিছু বলতে জানাতে, যা তোর এই ছাইপাশ বইগুলোতে না লেখা থাকবে না, বুঝলি? তখন আমি ক্লাস 5-এ না ক্লাস 6-এ। একদিন ক্লাসে ওই পিটি স্যার এসে বললো কি, ফুটবল ম্যাচ হবে, তোরা কে কে নাম দিবি? জানি না কখন নিজের অজান্তেই না আমি আমার হাতটা তুলে দিয়েছিলাম, কিন্তু ক্লাস ভর্তি সবার সামনে পিটি স্যার চিল্লিয়ে বলল, এই তুই খেলবি কি রে? তুই তো মাই সেই থেকেই তো শুরু লাঞ্ছনা, গঞ্জনা। আর সহ্য হচ্ছিল না, তাই শেষমেশ একদিন বেছেই নিলাম এই জীবন। আমার এই কথাগুলো শুনে বিপ্রজন একটু আমাদেরকে নিয়ে মায়া হলো। বিপ্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, খারাপ এই বিষয়গুলোই না খুব খুব খারাপ, মানে নিজেদের মানুষজন পরিচিতি মানে এইগুলো থেকে সূত্রপাত হয়, এটাই স্বাভাবিক। কিন্তু একটা বিষয় কি জানো তো,
জীবনযুদ্ধে প্রতিটি মানুষকে কিন্তু লড়াই করে বেঁচে থাকতে হয়। তোমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ আজ লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অনেক মানুষ উকিল হয়েছে, কেউ সাংবাদিকতা করছে। তোমাদের তো এখন ভারত সরকারও অনেক ক্ষেত্রেই মান্যতা দিতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, জানো তো একটা বিষয়, এই তোমাদের এই মধ্যে যেমন ওই ভারতবর্ষের প্রথম রূপান্তরকারী নারী মানবী বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা কলেজের অধ্যাপক। রূপান্তরকারী কবি দেবজ্যোতি ভট্টাচার্য, এরাও কিন্তু লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তুমি জানো ইদানিং তোমাদের মধ্যে একজন ডাক্তারও হয়েছে, ডক্টর VS প্রিয়া। বাবারে বাবা, এই বিপ্র কথাগুলো শুনে না পেটের থেকে একটা চাপা হাসি যেন খিলখিল করে বেরিয়ে আসছিল। কিন্তু আমি না একদম একদম চুপ প্রকাশ করলাম না। আমি বললাম যাই একটু মজা করা যাক। আমি বললাম ও মা, তাই না? আরো একটু লড়াই করা উচিত ছিল বল। হ্যাঁ, ইস, লড়াইটা আমি কেন করিনি বলতো? হ্যাঁ বেশ, লড়াইটা তাহলে আমি এখন এই মুহূর্তে এই ঘর থেকে শুরু করবো। বলছে কি বিপ্র, এই তোর বাড়িতে কি কাজের লোক লাগবে রে? হ্যাঁ, এই আমাকে রাখবি। হ্যাঁ, এই দেখ, এই বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সব কাজ করে দেবো। বল না বিপ্র, আমাকে রাখবি কিনা বল বিপ্র। ওর মুখটা যদি আপনাদের একটু দেখাতে পারতাম। সে বাবু তো ওই 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 আপন মনে ওই 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 কেমন ভুটা কুচকে কেমন কিভাবে যেন বলে কি আমতা 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 করে বলে কি না, মানে ওই পাড়ার লোকের সঙ্গে, সোসাইটি এদের সঙ্গে আলোচনা। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমরা তোর কাছে কাজও চাই না আর তোকে জ্বালাতেও চাই না। আমরা যেমন আছি না দিব্যি আছি, বুঝলি, বেশ আছি বেশ। আর হ্যাঁ, কি যেন বলছিলি রে? হ্যাঁ, ওই সরকারি স্বীকৃতি, তাই না? ওসব সরকারি স্বীকৃতির আমাদের দরকার নেই রে। এই সমাজ যেদিন আমাদের স্বীকৃতি দিতে পারবে না, সেটাই হবে আমাদের আসল পাওয়া। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পয়সা তারে। ধন্য ধন্য। ও মাগো 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 মা, বাহু ছাড়া মাতা। হ্যাঁ, এই বিপ্র, এই বলছে এই তুই এই ছবিটা কোথা থেকে পেলি রে? হ্যাঁ, এই ছবিটা তোর ঘরে কি করে এলো? হ্যাঁ, ইনি তো তোমাদের একমাত্র আরাধ্য দেবতা, তাই না? তোমরা এরই পুজো বেশি করে থাকো। আসলে তোমাদেরকে নিয়ে একটা ওই বলতে পারো ওই রিসার্চ বিষয়টা। তুই কে রে? ব্রিটিশের বাচ্চা, তখন থেকে দাঁড়িয়ে ওখানে ফটফট ফটফট করছিস রে? হ্যাঁ, সামনে আয় রে। বেশি ন্যাকা ছেলে হয়েছে বেরছে একদম। আমি ভয়ে মরছি। আচ্ছা আপনারাই বলুন তো, রিসার্চ মানে কি? ওই 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 লিবোটাইতে নিয়ে গিয়ে কাটাছেড়া করে ইঁদুর বাদরদের? হ্যাঁ, তার মানে ওই 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 বিপ্র আমাদেরকে ওই লিবোটাইতে নিয়ে গিয়ে কাটাছেড়া। এই এই তুই কি শয়তান রে? হ্যাঁ, তোর পেটে পেটে এত? হ্যাঁ, এই শোন শোন, আমরা কি ইঁদুর বাদুর যে আমাদেরকে নিয়ে কাটাছেড়া করবি? হ্যাঁ, এই দেখ দেখ, আমাদের যেমন এই তোদের যেমন দুটো হাত আছে না? হ্যাঁ, এই দেখ, আমাদেরও দুটো হাত আছে। এই দেখ তোদের দুটো পা, আমাদেরও দুটো পা। এই তোদের দুটো চোখ, আমাদেরও দুটো চোখ। এই শোন না, এই শোন, আমাদের আর তোদের মধ্যে কোনো পার্থক্যই নেই, দু একটা জায়গা ছাড়া বাদ দিলে। তাই বলে আমাদের নিয়ে তুই কাটাছেড়া করবি? হ্যাঁ, আমি আপন মনে ভয়ে মরছি, আর এই বিপ্রকে দেখি ওই ওই দাঁত বার করে খিলখিল করে হাসছে। এই প্রথমবার আমি বিপ্রকে হাসতে দেখলাম। সে বলে কি, হ্যাঁ, আরে বাবা, এটা সে বিষয় নয়। মানে মানে আমি তোমাদেরকে নিয়ে যে লেখাটা লিখছি না, এটা বলতে পারো তার একটা পরিকল্পনা। ওইসব কাটা ছাড়া মা গো মা, শুনে যেন প্রাণে জল এলো। ছুটে গেলাম বাহুসারা মাতার কাছে। মাকে বললাম, মা গো, ও বাবা, কি বাঁচাই না বেঁচেছি। হ্যাঁ, কোথায় এসে আমি পড়েছি? ও মা, এই বলছি এখানে কত সুন্দর ছবি আঁকিবুকি। এই বিপ্র, এই আঁকিবুকি দেওয়া এই ছবিটা কিসের ছবি বলতো? হ্যাঁ, এটা আসলে ওই
ওই গোনাদের সংখ্যাগত ত্রুটির ফলে যেভাবে একটা যৌন বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, এটা তারই ছবি একটা। ও আচ্ছা আচ্ছা, ইদানিং কালে বেশ কিছু ছেলে ছেকড়ার দল আছে বুঝলি, যারা একটু ওই ওই মেলি মেলি হাব ভাব করে, আর আমাদের কাছে আসে আমাদের গোষ্ঠীভুক্ত হতে। তা এই এই ওদেরও কি এইসব এই গন্ডন এইসবের সমস্যা আছে নাকি রে? হ্যাঁ, তখন বিপ্র আমাকে বললো না, ওটাকে বলে হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সড। এই বুবু, এবার আমি ঠিক ইংরেজি বলেছি কিনা বল? হ্যাঁ ঠিক আছে একদম। উরে বাবা, আমার মাস্টার মশাই বলে ঠিক আছে বল। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই এখানে চুপ করে মুখে আঙুল দিয়ে চুপ করে বসে যাও। তা এরপর তো বিপ্র আমাকে আরো কত কিছু বলতে যায়, কত কিছু বোঝাতে যায়। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, শোন না থাক। বলছে পরের বার যখন আসবো না, একটু লম্বা হয়ে আসবো, তখন আমি সব বুঝে যাবো। তা আমাকে বললো লম্বার বিষয়টা কি? বেশ ভালো করে বুঝিয়ে বললাম। আসলে বিপ্র এখন আমাকে যা বলছে সবই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই তো আমি বুঝতে পারছি না রে বাবা। সেই যে যেটা মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমার এই লম্বা হয়ে এলাম, আমার মাথার যেটা এখান দিয়ে যাচ্ছিল আমার মাথায় ঢুকে গেল, আবার ঢুকে গিয়ে সারা শরীর দিয়ে বুঝে যাব। তাই আসলে একটু মজা করে বলেছি। ওমা, এই কথা শুনে বিপ্রর কি রাগ! সে বাবু তো রেগে গিয়ে সাথে সাথে আমাকে বলে কি, শোনো, তোমার এই বিষয়গুলো মজা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মজা বলে মনে হচ্ছে না? একটা বিষয় খুব ভালো করে শুনে রাখো, বিপ্রদাস রায় কোনোদিন তার নিজের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, আর অন্য কেউ করুক সেটাও সে কিছুতেই মেনে নিতে পারবে না। এইসব মজা না তোমরা সেখানে প্রয়োগ করো যখন তোমরা লোকের বাড়ি বাড়িতে যে বাচ্চা নাচাও, হ্যাঁ, ওই ট্রেনে ভিক্ষাবৃত্তির নামে মজা দেখিয়ে টাকা তোলো, তখন এইসব প্রয়োগ করো। বিপ্রদাসের সাথে একদম নয়। বিপ্রের রূপটা দেখে না আমার খুব ভয় লেগে গিয়েছিল। আমি ওর ঘরের এই কোণটাতে গিয়ে না এরকম ভাবে এই চুপটি করে বসে বললাম কি, আচ্ছা বাবা আমি কিছু করছি না, তুই একটু শান্ত হ, একটু চুপ কর। কিন্তু না, সে বাবু তো শান্ত হওয়ার লোক নয়, এই কথা সে কথা বলেই চলেছে। আর বলতে বলতে বিপ্র এমন একটা কথা বলল যা কিছুদিন মেনে নিতে পারছিলাম না। এই বিপ্রয় আমাদেরকে ওই সমাজের স্বীকৃতির জন্য লড়াই করতে বলছিল না, সেখানে এই বিপ্রয়ী আমাকে বলল কি, তোমাদের মনে হয় না তোমাদের এই সহজ সরল জীবন ধারণের জন্য আজ অনেক মানুষ স্বেচ্ছায় তোমাদের গোষ্ঠীভুক্ত হচ্ছে, আর তোমরাই তাদেরকে সাদরে আমন্ত্রণ করছো ওই খোঁজাকৃত করে? মজাটাকে মজার জায়গায় রেখো। হ্যাঁ, বিপ্রদাসের সাথে অন্তত নয়। বিপ্রর এই কথাগুলোর ভাবলাম একটা উত্তর তো দিতেই হয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের মতো মানুষজন তারা আপনাদের মতো শিক্ষিত মানুষের সঙ্গে কথায় পেরে উঠবো না, তাই না? তাই ভাবলাম এর উত্তরটা যখন দিতেই হবে, সেটা হোক আমাদের ভাষায়, আমাদেরই মতো করে। হ্যাঁ, সুন্নত দিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হায় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কোন প্রকারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বলি বিপ্র বাবু, তোর এখানে তো কত পৌরাণিক ঐতিহাসিক বইয়ে ছড়াছড়ি দেখছি রে। তাই এই বইগুলোতে এটা লেখা নেই, হ্যাঁ, যে ওই রাজরানীদের উপর নজর রাখার জন্য অনেক পুরুষ প্রহরীকেই নিয়োগ করা হতো ওই খোঁজাকৃত করেই, যারা শারীরিকভাবে পুরুষ হয়েও নারী বৈশিষ্ট্যের অধিকারী হয়ে তাদের রক্ষণাবেক্ষণ করত। হ্যাঁ, ওই রাজরাজারা তো কোনো অন্যায় করতে পারে না, তাই না? হ্যাঁ, আচ্ছা বলতো, তুই ভিখারিকে ভিক্ষে দিস? হ্যাঁ, এই প্রথমবার আমি একটা প্রশ্ন করেছিলাম না, উত্তরটা তো দে। সে বাবু বলে কি, না এইসব প্রসঙ্গ এখানে কেন? হ্যাঁ, তখন আমার না হয়ে গেল মাথার গরম। আমি বললাম এই বলতো, এই ভিখারিকে ভিক্ষে দিস? হ্যাঁ, সাথে সাথে সে বাবু আমাকে বলে কি,
হ্যাঁ দি। কোনো অসহায় নিরুপায় মানুষ যখন সাহায্য চায় তখন তাকে সাহায্য করি, কারণ এটাকে বলে মনুষ্যত্ব। বাবারি 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 বাবা, মনুষ্যত্ব। তা বলি, তোদের এই মনুষ্যত্বের ধর্ম, তোদের এই বিজ্ঞানের ভাষায় কি জানো, হরমোনাল ডিসব্যালেন্স, এই মানুষগুলোর ক্ষেত্রে তোদের এই মনুষ্যত্বের বোধ জাগে না রে? হ্যাঁ, ওদের জীবনে তো তোরা আমাদেরই মতো অভিশপ্ত করে তুলেছিস, যা দেখে তোদের মায়া না হলেও না আমাদের হয়। তাই ওরা যখন একটু বেঁচে থাকার জন্য আমাদের কাছে আসে, আমরা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলি, আমাদেরই মতো করে। এটা যদি অন্যায় হয় তবে বেশ, আমরা অন্যায় করি। আর যদি মনে হয় তোদের মতো আমরাও একটু ওই মনুষ্যত্বের ধর্ম পালন করলাম, তবে তাই আমরা ওই মনুষ্যত্বের ধর্মই পালন করলাম। পেরেছিলাম এই বিপ্রদাসকে শান্ত করতে, জব্দ করতে পেরেছিলাম। এই বিপ্রদাস বলতে বাধ্য হয়, হ্যাঁ, বিষয়টাকে তো আমি এভাবে কোনোদিন ভেবে দেখা হয়নি। একটা একটা চিন্তা ভাবনা আর একটা পার্থক্য আছে। কিন্তু একটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারছি, জানো তো, তোমাদের কিন্তু আমাদেরকে নিয়ে, মানে মানে সমাজকে নিয়ে তোমাদের অনেক অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগটা কেন বলো তো? হ্যাঁ, অভিযোগ থাকতে হবে কেন বলতে? হ্যাঁ, আরে বাবা, আমরা এই জীবনে যা পেয়েছি তার জন্য আমরা ঈশ্বরের কাছে চিরঋণী। হ্যাঁ, আর ঋণী থাকবো না কেন? এই যে যখন একটা নতুন ফুটফুটে বাচ্চা জন্মায়, তখন আমরাই তো প্রথম ওদেরকে গিয়ে আমাদের এই নাচ গানের মধ্যে দিয়ে ওদেরকে আনন্দ দেওয়ার সুযোগ পাই। হ্যাঁ, আরে বাবা, সে তো বাকিরা বাড়ির লোকেরা তো সেই 6 মাস পরে গিয়ে ঘটা করে অন্নপ্রাশন করে, এটা করে সেটা করে নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ দেয়। কিন্তু নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ দেওয়ার সুযোগটা আমরাই পাই। এটা কি কম পাওয়া? হ্যাঁ, তারপর এই বাচ্চাগুলির বাড়ির লোকগুলো যখন বলে, এই শোনো, ওকে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে খুব বড় ডাক্তার হয়। এই শোনো, ওকে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে খুব বড় ইঞ্জিনিয়ার হয়। এই শোনো, ওকে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে খুব বড় মানুষ হয়। যেন আমরা ভগবান, যা বলবো তাই ফলে যাবে। এসব কিছু কি কম পাওয়া? কিন্তু এই সব কিছুর পরেও একটা কষ্ট, একটা যন্ত্রণা আমাদেরকে বয়ে বেড়াতে হবে। কিন্তু তার জন্য তো এই সমাজ কোনোভাবেই দায়ী নয়। আসলে ঈশ্বর আমাদের সব দিলেও একটা পরম পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে। তা হলো সন্তান, আমাদের নিজেদের সন্তান। আমরা আমাদের এই নাচ গান, হাসি মজা, এই সব কিছুকে সঙ্গী করে নিজেরা নিজেদের সাথে থেকেও আমাদের এই কষ্ট, আমাদের এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাই না। আমরা যে সন্তান সৃষ্টির ক্ষমতা থেকেই বঞ্চিত। কিন্তু বিশ্বাস কর, আমি বা আমার মতো মানুষগুলো না মা বাবা হওয়ার স্বপ্ন দেখি, নিজের সন্তানকে কোলে তুলে তাকে দুহাত দিয়ে আদর করতে চাই। কিন্তু আমরা এক্ষেত্রে অক্ষম। আর এই অক্ষমতাটাই কুড়ে কুড়ে খায় আমাদের প্রতিনিয়ত। আর তাই হয়তো
ঈশ্বর আমাদের ওই বাচ্চাগুলোর বাড়ির লোকের কাছে করে তুলেছে ভগবান। আমরা তো ভগবান। হ্যাঁ, আমাদের মুখ দেখলে দিন ভালো যায়, আমরা যা বলবো তাই ফলে যাবে। আমরা মানুষের ঊর্ধ্বে, আমরা জন্মান্তরে মানুষের ভালোবাসা পেয়ে যাব, ভালোবেসে যাব। আমরাই নারী, আমরাই নর। কিন্তু কখনো কারোর পিতা, কারোর মাতা তা তো হতে পারবো না, তা তো পারবো না। দেখেছো আমি আমি কোন কথা থেকে কোথায় চলে গিয়েছিলাম না? বিপ্র বলছি ছাড়, এসব বাদ দে। বলছি বিপ্র, ওই তুই তো বাবা, তোর একটা ছেলে আছে দেখলাম, ওই কি যেন নাম, বিশ্বজিৎ। বিপ্র দাসের ছেলের নাম বিশ্বজিৎ, বেশ খাসা নাম রেখেছিস কিন্তু বিপ্র। তা বলি বিপ্র, তোর ছেলের এখন বয়স কত রে? হ্যাঁ, ও এখন কোন ক্লাসে পড়ে বলতো? হ্যাঁ, বিশ্বর এখন 5 বছর বয়স, ওই ক্লাস 3-তে পড়ে। হ্যাঁ, 5 বছর, ক্লাস 3? আচ্ছা সত্যি করে বলতো, তুই তোর ছেলের বয়স জানিস? হ্যাঁ, ও কোন ক্লাসে পড়ে সব জানিস? আচ্ছা বলতো দেখি ওর প্রিয় খাবারটা কি? হ্যাঁ, আচ্ছা বল তোর প্রিয় রংটা কি? হ্যাঁ, আচ্ছা বল তোর পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? হ্যাঁ, এই সব কিছু কি জানা আছে, নাকি কাজ করে অর্ধেকটা সময় এইভাবেই বার করে দিবি রে? হ্যাঁ, আমি সবসময় শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, ঈশ্বর সামনের জন্মে আমাকে শুধুমাত্র না একটু সন্তানের সুখ দিও, আমার নিজের সন্তান, এর বাইরে আর কিচ্ছু চাই না। এ জনম নয়, এইভাবেই নয় চলুক। শোনো, আমি বিপ্রদাস রায়, একজন বাবা হিসাবে যে নিজের সন্তানের ক্লাস, বয়স, ওই যা বলছিলে প্রিয় খাবার, এগুলো যে জানা দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, এইটুকু বোধ বুদ্ধি আমার আছে। তুমি জানতে চাইছিলে তো? আমি আমার ডায়েরির কোথাও না কোথাও লিখে রেখেছি। 1 মিনিট সময় দাও, আমি আমার ডায়েরির এখানে কোথাও লেখা আছে সব। না এখানে না, এখানে এই কাগজটা দেখ, এখানে না, এই ডায়েরির এখানটাতে আমার সবকিছু থাকে। হ্যাঁ, এই ডায়েরি আমি আমার ল্যাপটপে সব লিখে রাখি। হ্যাঁ, 1 মিনিট সময় দাও। হ্যাঁ, বিশ্বজিৎ না, এখানে বিপ্র রয়েছে, সমস্ত কিছু বিপ্রর নামে, বিশ্বজিৎ নেই। আসলে কি জানো তো, আমি না এগুলো জানতাম, আমি জানি তাই আমি কোথাও লিখে রাখিনি, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। বিশ্বাস করো আমি জানি, আমি বাবা, আমি জানি আমার ছেলে, আমার কিছু না এখন মনে পড়ছে না। হ্যাঁ, আমার কেন মনে পড়ছে না?
আমার আমার কিচ্ছু মনে পড়ছে না। বিশ্ব, আমার সন্তান। শান্ত হ, শান্ত হ বিপ্র, বিপ্র শান্ত হ। শোন না, শান্ত হ, ঠিক আছে, এটা এটা কোনো ব্যাপার নয়। বলছি বিপ্র, দেখ না এখনো সময় আছে। নিজেকে নিজেকে যোগ্য বাবা হিসাবে না ওই ওই ছোট্ট বাচ্চাটার কাছে একটু প্রমাণ করার জন্য এখনো হয়তো সময় আছে। এই যোগ্য যোগ্য স্বামী হিসাবে, যোগ্য বন্ধু হিসাবে নিজের স্ত্রীর কাছে প্রমাণ করার জন্য হয়তো এখনো সময় আছে। যোগ্য মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য হয়তো সময় আছে। বিপ্র, এই জীবনে তুই যা পেয়েছিস সবাই তা পায় না। আর তুই সবকিছু পেয়েও একে পিষে মারিয়ে কোন উন্নতি থেকে এগোচ্ছিস বিপ্র? একবার ভেবে দেখবি না? বিপ্র, জানিস তো ওই দেব দেবতারাও না বারবার মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে শুধুমাত্র সন্তান লাভের আশায়, সংসারের সুখের আশায়, স্ত্রীর সোহাগ ভালোবাসা এই সবকিছুকে পাবে বলে মানুষের রূপ নিয়ে আসে। আর তুই সবকিছু পেয়েও একটা হিজড়ে, একটা বৃহন্নলা, তোদের মতো শিক্ষিত মানুষদের জ্ঞান দিচ্ছে বল? হ্যাঁ বেশ বিপ্র, আমি তোকে আর বিরক্ত করব না, আর তোর কাছে আসবো না। পারলে আমার কথাগুলো একটু ভাবিস বিপ্র। শুধু জেনে রাখিস, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাহারায় করো এইভাবে। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেবে দেবতাগণ করে আরাধন, দেবে দেবতাগণ করে আরাধন, নিতে মানব জন। মন যা করো তারায় করো এইভাবে, এমন মানব জন আর কি হবে। মন যা করো তাহারায় করো এইভাবে। আমি এক বৃহন্নলা, আমায় নিয়ে কত কথা এই চার দেয়ালের মধ্যে এতক্ষণ পরিবেশন করা হলো, যা সাক্ষী রয়ে গেলেন আপনারা। আমাদের নিয়ে বা আমাদের মধ্যে দিয়ে সত্যি কি আপনাদের কোনো চেতনার উদয় হয়েছে? আমাদের একটু সামাজিক স্বীকৃতি সত্যি কি আপনারা দিতে পারবেন? আপনারা আপনাদের জীবনে যা পেয়েছেন তা নিয়ে নতুন করে বাঁচার চেতনা বজায় রাখতে পারবেন তো? নাকি ক্ষণিকের আবেগী অনুভূতি জাগিয়ে ঘরের বাইরে বেরিয়ে আপনারা আবার সব ভুলে যাবেন না তো? কত ভাইয়ের হলে না জানি, পেয়েছ এ মানব ধরণী।